আজব দেশের গজব কথার আরেকটি নতুন পর্বে আমি ঋতব্রত সবাইকে স্বাগত জানাই। আজ থেকে বছর 5 আগে একটি ওয়েব পোর্টালে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের পর যে সার্কাস দেখা গিয়েছিল সেটা নিয়ে একটা লেখা লিখেছিলাম। তার নাম দিয়েছিলাম মহারাষ্ট্রে মল্লযুদ্ধ। সেবার বিজেপি শিবসেনা জোট করে ভোটে লড়েছিল, উল্টো দিকে ছিল এনসিপি কংগ্রেস জোট। বিজেপি শিবসেনা সংখ্যাগরিষ্ঠতা পায় এবং বিজেপি সবথেকে বেশি আসন পাওয়া দল হিসাবে প্রতিপন্ন হয় ভোটের নিরিখে। এবার তাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছিল কে মুখ্যমন্ত্রী হবে সেটা নিয়ে। শিবসেনা প্রজেক্ট করে তাদের চিফ উদ্ধব ঠাকরের নাম এবং বিজেপি চায় ইনকামবেন্ট চিফ মিনিস্টার দেবেন্দ্র ফডনবিসকেই এই পদে বহাল রাখতে। উদ্ধব ঠাকরে ডিচ করে বিজেপিকে এবং এনসিপি কংগ্রেসের সাথে হাত মিলিয়ে একটা জোট তৈরি হয়। সেই জোট ক্ষমতায় আসে, বিজেপি বিরোধী আসনে চলে যায়। কিন্তু কথায় আছে কর্ম কাউকেই ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। তো স্বাভাবিকভাবেই এই কদর্য বিশ্বাসঘাতকতার মাসুল দিতে হয় শিবসেনাকে। কিছুদিন বাদেই, কিছু বছর বাদেই শিবসেনার একটা ফ্যাকশন একনাথ শিন্দের নেতৃত্বে বিদ্রোহ করে বেরিয়ে আসে। শিবসেনা দুভাগে বিভক্ত হয়ে যায় এবং একনাথ শিন্দে বিজেপির সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রী পদে বহাল হন এবং বিজেপি এবং এই যে বিদ্রোহী ফ্যাকশন অফ শিবসেনা তারা যৌথভাবে সরকার চালায়। পরবর্তীকালে এনসিপিতেও ভাঙন ধরে। অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপির একটা অংশ এসে এই জোটে সামিল হয়। দুটো জোট তৈরি হয়, একদিকে মহায়ুতি আরেকদিকে এমবিএ। মহায়ুতির মধ্যে থাকে একনাথ শিন্দে শিবসেনা, অজিত পাওয়ার এনসিপি এবং বিজেপি। আর এমভিএর মধ্যে থাকে কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা। এই দুটো জোট এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু রেজাল্ট যা বেরোলো তাতে দেখা গেল মহায়ুতি জোট একদম উড়িয়ে দিয়েছে এমবিএ মহাবিকাশ আঘাড়ি এই জোটকে। 132টা আসন একা পেয়েছে বিজেপি, একনাথ শিন্দে শিবসেনা পেয়েছে 57টি আসন এবং অজিত পাওয়ারের যে এনসিপি সেও মোটামুটি 42-45টার মতো আসন পেয়েছে। আর উল্টো দিকে মহাবিকাশ আঘাড়ির যে পার্টিগুলো রয়েছে তারা খুবই কম আসন পেয়েছে। কংগ্রেস তো 15 না 16টা আসন পেয়েছে। যে উদ্ধব ঠাকরের যে শিবসেনা অংশটি সেও কিছু আসন পেয়েছে, কিন্তু সেটাও খুব কম। এরা ভালো রেজাল্ট করতে পারেনি, রীতিমতো উড়ে গেছে। কিন্তু এবার আবার সেই পুরনো ইতিহাস রিপিট হতে চলেছে। এবার এটাকে মল্লযুদ্ধ বলা যাবে না, কারণ যেহেতু বিরোধী জোট খুবই কম সংখ্যক আসন পেয়েছে সেহেতু কোনো রকম কেউ কাউকে বিশ্বাসঘাতকতা করে বিরোধী দলকে সাথে নিয়ে সরকার গঠন করবে এমন সম্ভাবনা প্রায় নেই। কিন্তু এবার এটাকে স্নায়ুযুদ্ধ বলা যেতে পারে। একটা স্নায়ুযুদ্ধ চলছে। একনাথ শিন্দে শিবসেনা দেখা যাচ্ছে মহায়ুতি অ্যালায়েন্সের সেকেন্ড পার্টি, যারা মোটামুটি 57টার মতো আসন পেয়েছে এবং বিজেপি অনেকটা বেশি পেয়েছে, 132টা আসন। স্বাভাবিকভাবেই বিজেপির একটা দাবি থাকছে চিফ মিনিস্টেরিয়াল পদের জন্য। দেবেন্দ্র ফডনবিস এর আগেও চিফ মিনিস্টার ছিলেন। একনাথ শিন্দের জন্য তিনি পরবর্তীকালে ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে তার কার্যভার সামলান, কিন্তু তিনি এর আগে চিফ মিনিস্টার ছিলেন। এবার যখন এই অ্যালায়েন্সের সবথেকে বড় পার্টি হিসেবে বিজেপি প্রতিপন্ন হয়েছে, সুতরাং বিজেপির স্বাভাবিক দাবি থাকবে যে দেবেন্দ্র ফডনবিস আবার মুখ্যমন্ত্রী হোক, সেটাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে আবার একনাথ শিন্দের যে ফ্যাকশন তাদের থেকে বলা হচ্ছে যে একনাথ শিন্দে মুখ্যমন্ত্রী ছিল, সেই জোটকে মানুষ সমর্থন করেছে। অর্থাৎ একনাথ শিন্দে যে মুখ্যমন্ত্রী হিসেবে সফল সেটাই ভোটের ফলে কিন্তু প্রমাণিত হচ্ছে। এবং তিনি কমন ম্যান, সাধারণ মানুষ। তিনি খুব একটা নর্মাল জায়গা থেকে তিনি উঠে এসেছেন, নিজের চেষ্টা করে লড়াই করে সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন। তার প্রতি মারাঠা মানুষদের একটা আলাদা সেন্টিমেন্ট আছে এবং দেবেন্দ্র ফডনবিস ব্রাহ্মণ, এখানেও একটা ইকুয়েশন কাজ করছে। তো একনাথ শিন্দের শিবসেনার অংশটি চাইছে যে একনাথ শিন্দেই চিফ মিনিস্টার পদে বহাল থাকুন, কারণ এই যে জোট ভোটের আগে যে সমস্ত অ্যাকশন নিয়েছিল, যে সমস্ত যোজনা সামনে এনেছিল, তারই কিন্তু ফলশ্রুতি এই ফলাফল। মহিলাদের জন্য ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারের ব্যবস্থা করা লাডলি বেহেন এই নামে, এছাড়া অন্যান্য যে জনমুখী প্রকল্প সেটা নাকি একনাথ শিন্দের ব্রেন চাইল্ড। সুতরাং তাকেই চিফ মিনিস্টার করে রাখা হোক, এটা তাদের দাবি। আবার অজিত পাওয়ার, যার এনসিপি গোষ্ঠী মোটামুটি 42-45টার মতো আসন পেয়েছে
এই জোটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তারা চাইছে বিজেপি থেকেই মুখ্যমন্ত্রী হন। তো এরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছে। আপাতত যেই বিষয়টা সামনে আসে, দেবেন্দ্র ফডণবীস নাকি একনাথ শিন্দে কে মুখ্যমন্ত্রী হবে সেটা নিয়ে। এনসিপির এক্ষেত্রে কিছু দাবি নেই, তারা মুখ্যমন্ত্রী পদে তাদের কেউ হোক সেটা তারা চায় না, কারণ তারা সবথেকে কম আসন পেয়েছে এই তিনটে পলিটিক্যাল পার্টির মধ্যে। তো এটা নিয়ে একটা স্নায়ুযুদ্ধ চলছে। একনাথ শিন্দে সবার সাথে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছেন, মিটিংগুলো ক্যান্সেল করছেন এবং তিনি বলছেন তিনি অসুস্থ। তো বিষয়টি খুব সেন্সিটিভ, সারা রহস্য ঘনীভূত হচ্ছে, কখন যে কী হয়ে যায় বলা যায় না। আগামী 5 তারিখ বলা হচ্ছে শপথ গ্রহণের দিন, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এখনও মুখ্যমন্ত্রী কে হবে এই জোটের সেটাই ঠিক হয়নি। তবে এখান থেকে যে কম্বিনেশনগুলো হতে পারে, একনাথ শিন্দের পক্ষে কিন্তু এখন এই মহায়ুতি অ্যালায়েন্স থেকে বের হয়ে যাওয়াটা খুব মুশকিল। কারণ যদি তিনি বের হয়ে যান এবং তিনি উদ্ধব ঠাকরে শিবসেনার সাথে আবার যুক্ত হয়ে যান, প্রথমত এটা তো মানুষ রাইট হয়ে বিশ্বাসঘাতকতা হিসাবে দেখবে। উদ্ধব ঠাকরেও কতটা একনাথ শিন্দেকে বিশ্বাস করতে পারবেন সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু সবার থেকে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয়, এরা যদি সব একসাথেও জোট বাঁধে তবুও কিন্তু বিজেপি এবং অজিত পাওয়ার এনসিপির যে মূল সংখ্যা হয়, আসন সংখ্যা হয় যোগ করলে, তার থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। বিজেপি 132 এবং অজিত পাওয়ারের এনসিপি বলে দিয়েছে বিজেপিকে ব্যাক করবে, অর্থাৎ এই দুজন অ্যালায়েন্সে থাকছেই। তো 132 প্লাস 45 ধরে নিচ্ছি, 177। মহারাষ্ট্রের বিধানসভায় যেটা দরকার সেটা হচ্ছে 145টি সিট দরকার সরকার তৈরি করতে গেলে। তো স্বাভাবিকভাবেই এখানে বোঝা যাচ্ছে যে একনাথ শিন্দে এই জোট থেকে বেরিয়ে যাবে, এটা হয়তো হবে না। কারণ এতে একনাথ শিন্দের পলিটিক্যাল কোনো লাভ তো হবেই না, বরঞ্চ তার ইমেজ নষ্ট হয়ে যাবে, তার পলিটিক্যাল কেরিয়ারও শেষ হতে পারে। সুতরাং একনাথ শিন্দেকেও যে দর কষাকষি করতে হচ্ছে সেটা একটা লিমিটেশনের মধ্যে করতে হয়েছে। তিনি উদ্ধব ঠাকরের 2019 সালে যেমন অ্যারোগেন্ট বা অ্যাগ্রেসিভ ওয়েতে দর কষাকষি করেছিল সেটা করতে পারছেন না, কারণ তার হাতে সেই আসন সংখ্যা নেই এবং ডাইনামিক্সটা এমন হয়ে রয়েছে তিনি যদি বেরিয়েও যান তাহলেও বিজেপি অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিকে সাথে নিয়ে আরামসে গভর্নমেন্ট তৈরি করবে এবং দেবেন্দ্র ফডণবীস সেই গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী হবেন। এই অবস্থায় একনাথ শিন্দে চাইছেন তিনি যদি মুখ্যমন্ত্রী নাও থাকেন তবে হোম মিনিস্ট্রি যেন তার থাকে, অর্থাৎ তিনি যেন হোম মিনিস্টার হতে পারেন। এখন হোম মিনিস্ট্রি নিয়ে আমরা জানি যে সবারই একটা আকর্ষণ থাকে, চিফ মিনিস্টার ঠিকই সবার উপরে, কিন্তু হোম মিনিস্টারের গুরুত্ব কিছু কম নয়। কিন্তু মূলত পুলিশ কিভাবে কাজ করবে, ল অ্যান্ড অর্ডার কিভাবে কাজ করবে, সেটা পুরোটা হোম মিনিস্টারের হাতে থাকে। হোম মিনিস্টারের ডিরেক্ট অথরিটি, চিফ মিনিস্টার হচ্ছে ভায়া অথরিটি, ইনডিরেক্ট অথরিটি, কিন্তু হোম মিনিস্টার কিন্তু এর ডিরেক্ট অথরিটি। তো এটার উপর কিন্তু অনেকটা নির্ভর করে একটা সরকার কেমনভাবে চলবে। সেই জন্য হোম মিনিস্টার খুব গুরুত্বপূর্ণ একটা পদ, সেটা নিয়ে কিন্তু একটা দড়ি টানাটানি হবে। আমরা জানি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ঠিক আছে, কিন্তু অমিত শাহ কিন্তু হোম মিনিস্টার। যদি ভারতের দেশের নিরিখে দেখি, অমিত শাহের কিন্তু গুরুত্ব অত্যন্ত বেশি এবং নরেন্দ্র মোদীর পরেই কিন্তু অমিত শাহের গুরুত্ব। সুতরাং একনাথ শিন্দে ডেপুটি চিফ মিনিস্টার ইত্যাদি ইত্যাদি পদ নিয়ে খুব একটা লালায়িত নন, তিনি হোম মিনিস্টার চান, হোম মিনিস্ট্রিটা চান। হোম মিনিস্ট্রি যদি একবার হাতে চলে আসে একনাথ শিন্দের, তবে তিনি মহারাষ্ট্র পলিটিক্সে খুব প্রাসঙ্গিক একজন ব্যক্তি হিসাবে থেকে যাবেন এবং তার উপর অনেকটা কিছু ডিপেন্ড করবে। বিরোধী পার্টির যারা নেতা আছে তাদের সাথে সরকার কেমন করে ব্যবহার করবে, তাদেরকে কোনো কেসে ফাঁসিয়ে দেবে নাকি তাদের বিরুদ্ধে যে কেসগুলো আছে সেগুলোকে উইথড্র করবে নাকি নরমে গরমে ব্ল্যাকমেল করে রাখবে, সেটাও নির্ভর করে হোম মিনিস্টারের ওপর। এছাড়া ল অ্যান্ড অর্ডার কেমন করে চলবে, একটা খুব ইম্পর্টেন্ট এপিসেন্টার আমরা বলতে পারি হোম মিনিস্ট্রি এই গোটা ক্যাবিনেটে। তো স্বাভাবিকভাবেই একনাথ শিন্দে চায় যে হোম মিনিস্ট্রি যেন তার দখলে থাকে। বিজেপি এটা মানতে রাজি নয়। বিজেপি চাই যে হোম মিনিস্ট্রি তার অধীনে থাকুক, কিন্তু কারণ গত ক্যাবিনেটেও একনাথ শিন্দে চিফ মিনিস্টার ছিল, কিন্তু হোম মিনিস্টার কিন্তু দেবেন্দ্র ফডণবীস ছিলেন, তার সাথে তিনি ডেপুটি চিফ মিনিস্টারও ছিলেন। তো স্বাভাবিকভাবেই সেটা নিয়ে দড়ি টানাটানি হচ্ছে। বিজেপিও চাইছে হোম মিনিস্ট্রিটা তাদের দখলে রাখতে, একনাথ শিন্দেও চাইছে হোম মিনিস্ট্রিটা তাদের দখলে রাখতে। তার কারণ যেই হোম মিনিস্ট্রিটা তাদের দখলে রাখবে সেই পার্টির কিন্তু একটা আলাদা ওয়েট থাকবে মহারাষ্ট্রে এবং সংসদীয় রাজনীতিতে মহারাষ্ট্রের নিরিখে। তো স্বাভাবিকভাবেই এগুলো নিয়ে কিন্তু খুব চরম লেভেলের দর কষাকষি হচ্ছে, অত্যন্ত
তীব্র স্নায়ুযুদ্ধ হয়ে চলেছে ভোটের ফলাফল বের হওয়ার পর থেকেই, এখনও কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভবপর হয়নি এই মহায়ুতি অ্যালায়েন্সের পক্ষ থেকে। যদিও নরমে গরমে অনেক কথাবার্তা চলছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এক্ষেত্রে 3টে কম্বিনেশন আমার মতে হতে পারে। প্রথম কম্বিনেশন যেটা হতে পারে, দেবেন্দ্র ফডনবিস চিফ মিনিস্টার হলেন এবং হোম মিনিস্ট্রির দাবি অনুযায়ী একনাথ শিন্দেকেই দিয়ে দেওয়া হলো, এবং অজিত পাওয়ারের যে এনসিপি আছে, অজিত পাওয়ার হয়তো ডেপুটি চিফ মিনিস্টার হয়ে যেতে পারেন, অথবা তাকে কোনো ইম্পর্টেন্ট পোর্টফোলিও দিয়ে দেওয়া হতে পারে। তো এইভাবে একটা ব্যালেন্স করা যেতে পারে। 2 নম্বর যে ইকুয়েশনটা হতে পারে সেটা হচ্ছে ভোটের আগে যা ছিল ঠিক সেইভাবেই বিষয়টিকে রেখে দেওয়া, অর্থাৎ একনাথ শিন্দেকে চিফ মিনিস্টার করা হলো, দেবেন্দ্র ফডনবিস ডেপুটি সিএম হলো এবং তার হাতেই থাকলো হোম মিনিস্ট্রি। সেটাও একটা ইকুয়েশন হতে পারে। আর বিজেপি যদি সংখ্যার নিরিখে একটু অ্যাগ্রেসিভ ডিলিং করে, তবে কিন্তু তারা এমন কম্বিনেশনেও যেতে পারে যে চিফ মিনিস্টার বিজেপি থেকে হলো, আবার হোম মিনিস্ট্রিও বিজেপি তাদের দখলে রাখলো। একনাথ শিন্দে শিবসেনার ফ্যাকশনকে কিছু ইম্পর্টেন্ট পোর্টফোলিও, যেটা আরবান ডেভেলপমেন্ট হতে পারে বা রোডের ডিপার্টমেন্ট হতে পারে, সেগুলো দিয়ে দেওয়া হলো, যেটা খুবই ইম্পর্টেন্ট মহারাষ্ট্রের রাজনীতিতে। তো এই 3টে ইকুয়েশন পসিবল হতে পারে, কিন্তু আমার মনে হয় না একনাথ শিন্দের যা মেজাজ সেটা দেখে, তিনি এর আগেই চিফ মিনিস্টার ছিলেন, তিনি হোম মিনিস্ট্রি না পেলে মানবেন। কিন্তু তারও কিন্তু হাতে অপশন খুব কম। যদি তিনি সম্মত না হন তবে তিনি কি করবেন? তিনি কি এই অ্যালায়েন্স ছেড়ে বেরিয়ে যাবেন? বেরিয়ে কোথায় যাবেন? কারণ কংগ্রেস এনসিপির তো খুব বাজে অবস্থা। শিবসেনার সাথে জুড়ে যাওয়াটা এখন মোটামুটি তার পলিটিক্যাল কেরিয়ারকে শেষ করে দেবে, এবং তাকে হয়তো বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করা হবে ভারতের পলিটিক্সে, এবং স্বাভাবিকভাবেই সেটা তিনি হতে দেবেন না। তিনি ইম্পর্টেন্ট একটা পোর্টফোলিও সামলেছেন, তিনি এই জোটের বা এই অ্যালায়েন্সের অন্যতম মুখ ছিলেন। দেবেন্দ্র ফডনবিস এবং একনাথ শিন্দে দুজনই মুখ ছিলেন। তো স্বাভাবিকভাবেই তিনি হয়তো জোট ছেড়ে বেরোতে পারবেন না। সেজন্য বিজেপির সাথে এখন দর কষাকষি তিনি করছেন, একটা স্নায়ুযুদ্ধ হচ্ছে। এই 3টা কম্বিনেশনের মধ্যে একটা কম্বিনেশন আমার মনে হয় হবে। দেখা যাক, আগামী 1-2 দিনের মধ্যেই তো যেটা হচ্ছে সেটা ক্রমশ স্পষ্ট হবে। কারণ 5 তারিখে যদি শপথ গ্রহণ হয়, তবে আজকে 2 তারিখ, 3-4 তারিখের মধ্যে ইট হ্যাজ টু বি ফাইনালাইজড। তো লেটস সি কী হয়। কিন্তু এটা কিন্তু মহারাষ্ট্রে খুবই ইন্টারেস্টিং ব্যাপার। প্রত্যেকবার কিন্তু ইলেকশনের পর একটা মান অভিমানের পর্ব চলে, একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়, উদ্ভূত হয় যে কে চিফ মিনিস্টার হবে সেটা নিয়ে, যেটা আমাদের রাজ্যে হয় না। আমাদের রাজ্যে মোটামুটি আমরা জানি যে কোন পার্টি জিতলে কে চিফ মিনিস্টার হতে পারে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো এই ছিল আজকের পর্ব। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।